investment in training, earn and learn, supervised training, appreciate contract. বাস এই 8টা নাম লিখে দিলে আপনাদের এই কোশ্চেন সলভ। আপনাদের থেকে জানতে চাওয়া হয়েছে যে এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এর মধ্যে কয়টা কম্পোনেন্ট আছে। এখানে বলা আছে 8টা কম্পোনেন্ট আছে, যে আপনি এই 8টা কম্পোনেন্টের মাধ্যমে, উপাদানের মাধ্যমে আপনি একটা ট্রেনিং কি করতে পারেন, অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং কমপ্লিট করতে পারেন, অ্যাচিভ করতে পারেন। বাস এই 8টা পয়েন্টটা লিখে দিলেই হবে। আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এই যে এখানে অ্যাপ্রেন্টিসশিপ ল, এই কোশ্চেনটাও মাঝে মধ্যে দিয়ে দেয়, ঠিক আছে, যে অ্যাপ্রেন্টিসশিপ ল একটু ব্রিফ করেন। তখন এই যে 5টা পয়েন্ট আছে, 5টার মধ্যে যে কোনো 3টা বা 2টা দিলেই হয়ে যাবে। Credential apprenticeship is a training strategy that by এত কিছু লাগবে না, জাস্ট এই 3 নাম্বারটা যেটা দেখতে পাচ্ছেন অ্যাপ্রেন্টিসশিপ ল, এটা আপনাকে ব্রিফ করতে বলবে। যখন ব্রিফ করতে বলবে তখন আপনি 3টা দিয়ে দিবেন, তাহলে হবে। আর মূল কোশ্চেনটা থাকবে ওই যে এইটা যে 8 এসেনশিয়াল কম্পোনেন্ট অফ অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং। অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এর এসেনশিয়াল কম্পোনেন্ট কয়টা, বাস এতটাই থাকবে। আপনি যদি বুঝতে পারেন তাহলে বলবেন যে 8টা, আর যদি মানে বলে যে ব্রিফ করেন তখন আপনাকে এই 8টাই মানে লিখতে হবে। বুঝাতে পারছি? তারপরে আসেন আরপিএলটা কি? আরপিএল হচ্ছে রিকগনিশন অফ প্রায়র লার্নিং। আপনার দক্ষতা আছে, আপনার নলেজ আছে, আপনার স্কিল আছে, কিন্তু আপনার কাছে সার্টিফিকেট নাই। সার্টিফিকেট অর্জনের জন্য যে ট্রেনিং প্রোভাইড করা হয় বা যে লার্নিংটা করা হয়, ঠিক আছে, সেটাই হচ্ছে আরপিএল সিস্টেম। আরপিএল এর মাধ্যমে যে আপনি সার্টিফিকেট, আরপিএল কি জিনিস? আরপিএল হচ্ছে যে আপনার কাছে জ্ঞান আছে, দক্ষতা আছে, মানে কোয়ালিফিকেশন আছে, বাট সার্টিফিকেট নাই। এক কথায় হচ্ছে আপনার কাছে সবকিছু আছে কিন্তু সার্টিফিকেট নাই। সার্টিফিকেটটা অর্জন করার জন্য যে ট্রেনিংটা নেওয়া হয় সেটাই হচ্ছে আরপিএল ট্রেনিং, আর সেটাই হচ্ছে আরপিএল লার্নিং, রিকগনিশন অফ প্রায়র লার্নিং। আপনি ওই কাজটাতে অভ্যস্ত, আপনার কাছে সেই দক্ষতাটা আছে, একটা ট্রেনিং মানে অ্যাচিভ করার জন্য একটা সার্টিফিকেট অ্যাচিভ করার দক্ষতা আছে, বাট আপনার কাছে সার্টিফিকেটটা নাই। Some people have skills and knowledge that enable them to gain a qualification without completing a standard training program or course. একটা কোর্স করবে যাতে একজন কিছু মানুষ যাদের দক্ষতা আছে এবং জ্ঞান আছে কিন্তু সার্টিফিকেট নাই, তারা এই প্রোগ্রামটা বা এই কোর্সটা ট্রেনিংটা কমপ্লিট করে সেটার মাধ্যমে একটা সার্টিফিকেট অর্জন করবে। এটাই হচ্ছে আরপিএল। আরপিএলটা একটু ভালো করে বোঝেন, কারণ এই কোশ্চেনটা আসেই মাঝে মধ্যে। হোয়াট ইজ আরপিএল? আরপিএল কি? আরপিএল হচ্ছে যে জ্ঞান আছে, দক্ষতা আছে, কিন্তু সার্টিফিকেট নাই। সার্টিফিকেট অর্জনের জন্য যে শর্ট কোর্স বা একটা ট্রেনিং, স্ট্যান্ডার্ড ট্রেনিং গ্রহণ করা হয় সেটাই হচ্ছে কি আরপিএল। বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা বলেন তো শিরিনা আক্তার, আপনি তো বললেন জি স্যার, আপনি একটু বলেন তো আরপিএলটা কি জিনিস? আরপিএল হচ্ছে স্যার আমার পূর্ব অভিজ্ঞতা আছে, বাট আমার সার্টিফিকেট নাই। সার্টিফিকেটটা নেওয়ার জন্য আমরা যে ট্রেনিংটা করব মাত্র কয়েকদিনের জন্য, শর্ট কোর্স, সেটাই হচ্ছে আরপিএল। হ্যাঁ পূর্ব অভিজ্ঞতার সনদ পাওয়ার জন্য আমরা যে ট্রেনিংটা করে থাকি শর্ট টাইমে, সেটাকেই আরপিএল বলা হয়। হ্যাঁ, এটাই গুড। পূর্বের অভিজ্ঞতা আছে কিন্তু সার্টিফিকেট নাই, এই সার্টিফিকেটটা অর্জনের লক্ষ্যে যে কোর্স বা যে ট্রেনিং বা যেই মানে অ্যাসেসমেন্ট, এক কথায় পূর্বের অভিজ্ঞতা সনদ প্রাপ্তির জন্য যে ট্রেনিং করা হয় সেটাই হচ্ছে আরপিএল। বুঝতে পারছি? জি।
আচ্ছা, তারপর বেনিফিট অফ আরপিএল। আরপিএল এর বেনিফিট কি? আমি বাংলায় বলতেছি, আপনারা একটু দেখবেন। এটাতে বলছে যে আরপিএল এর বেনিফিট কি? আরপিএল এর বেনিফিট হচ্ছে কস্টটা কম হয়, স্টাডি কম করতে হয়, পূর্বের অভিজ্ঞতা থাকে। তারপর আপনাকে একটা টার্গেট থাকে যেটার মধ্যে আপনি অ্যাচিভমেন্ট করতে পারেন। স্টুডেন্ট ক্যান ফিনিশ দ্যাট দেয়ার কোর্স আর্লি। খুব তাড়াতাড়ি স্টুডেন্ট এটা কি শেষ করতে পারে, এই কোর্সটা শেষ করতে পারে। স্টাডি লোডস অ্যান্ড কস্ট আর রিডিউস। কম খরচের মধ্যে এই পড়াশোনাটা করা যায়। স্টুডেন্ট ক্যান টেক অন অ্যাডেন্সিয়াল স্টাডি লিডিং টু এ সেকেন্ড কোয়ালিফিকেশন। এটার জন্য দ্বিতীয় কোনো পড়াশোনা করতে হয় না। এক কথায় বলছে আরপিএল এর বেনিফিট কি? আরপিএল এর বেনিফিট হচ্ছে যে এটা শর্ট কোর্স এবং এটা কম সময়ের মধ্যে শেষ করা যায়। আরো 2-4টা লিখে দিলেন তাইলেই হবে। বুঝছেন? আসল কথা হচ্ছে আরপিএল। আরপিএল জিনিসটা যদি বোঝেন, আরপিএলটা কি, রিকগনিশন প্রায়র লার্নিং, এটা যদি বোঝেন এটা কি জিনিস, এটা হচ্ছে পূর্বের স্বীকৃতি সনদ প্রাপ্তির জন্য একটা ট্রেনিং। ঠিক আছে, এতটুকু যদি বোঝেন তাহলে আপনি বেনিফিটটাও লিখতে পারবেন, এটার থেকে কি উপকারিতা হবে। বুঝতে পারছি? জি। অনেকেই কথার রিপ্লে করতেছেন নাকি, আপনারা কি বুঝতে পারতেছেন? জি স্যার, এইটুকু বুঝতে না বুঝতে পারলে অবশ্যই বলবেন। জি। RPL evidence. RPL evidence কি? Student will need to contact their institute for information on the RPL process. জি। Student will need to contact their institute. স্টুডেন্ট ইনস্টিটিউটের সাথে যোগাযোগ করে ইনফরমেশন গ্রহণ করে এই আরপিএল প্রসেসের জন্য। জি। ব্যাস, তার মধ্যে কিছু ইনফরমেশন দরকার লাগে, সেটা হচ্ছে ইন্টারভিউ, প্রফেশনাল কনভেনশন, অবজারভেশন অ্যান্ড কোশ্চেনিং, ইনক্লুড ওয়ার্কপ্লেস ভিজিট। এক কথায় এই আরপিএল দিতে আপনার কি কি এভিডেন্স লাগবে, ঠিক আছে? এই আরপিএল দেওয়ার জন্য আপনাকে কি কি এভিডেন্স গ্রহণ করতে হবে, জমা দিতে হবে। তো আমরা যখন আরপিএল বা আমরা যখন কোনো অ্যাসেসমেন্টে বসি, আমরা তো সবাই অ্যাসেসমেন্ট করছি না। অ্যাসেসমেন্টে যখন বসি তখন আমাদের কি কি ডকুমেন্ট জমা দিতে হয়, বর্তমানে এগুলা দেখা যায় না, বাট এগুলা আমাদের কি সিএসএ আছে যে একজন আরপিএল ক্যান্ডিডেট কি কি জমা দিবে, তার পূর্বের যে স্বীকৃতিপ্রাপ্ত সনদগুলো আছে, বা সে যে কাজে বা সে যে কম্পিটেন্সটা আছে তার মধ্যে, সেটার একটা প্রমাণপত্র জমা দিবে। এগুলাই এভিডেন্স বলতে এগুলাই বোঝাইছে। ওকে কিছু ওরাল কোশ্চেন করা হবে যে ও কি ওই অ্যাসেসমেন্টের জন্য মানে রেডি কিনা, পোর্টফোলিও দেওয়া হবে, পোর্টফোলিও নেওয়া হবে, বিভিন্ন ধরনের টেস্টের মাধ্যমে তাকে তার এভিডেন্সটা যাচাই করা হবে এবং তারপরে তাকে আরপিএল এ কি করা হবে, বসানো হবে, আরপিএল এর মাধ্যমে সনদিত করতে হবে। এটাই বুঝাইছে আরপিএল এভিডেন্স। আরপিএল এর জন্য কি কি এভিডেন্স দরকার? আরপিএল এর জন্য এভিডেন্স দরকার হচ্ছে তার পোর্টফোলিও দরকার, তার কর্মের একটা প্রমাণপত্র দরকার, সে কতদিন ধরে সেখানে যুক্ত আছে, তার যে কাজটা আছে সেটা কোন রিলেটেড, বাস এগুলাই। তাকে বিভিন্ন কোশ্চেনের মাধ্যমে কোশ্চেন করা, তাকে বিভিন্ন একটা শর্ট টাইম অ্যাসেসমেন্ট নেওয়া, ওরাল কোশ্চেন করা, রিটেন নেওয়া, এগুলাই এভিডেন্স। আচ্ছা, আমাদের 2 নাম্বার এটা শেষ। তারপরে একটু দেখেন এখানে কোশ্চেন করছে, এই কোশ্চেন গুলা একটু দেখেন। চেকলিস্ট 2, চেক 2 নাম্বার। হোয়াট আর দ্য ডিফারেন্ট কম্পোনেন্ট অফ কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড? কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের কম্পোনেন্টের মধ্যে পার্থক্য কি? এখানে যে 6টা কোশ্চেন দেওয়া আছে, 6টা না, হ্যাঁ 6টা, এই 6টা কোশ্চেন আপনারা অবশ্যই দেখবেন। এই 6টা কোশ্চেনের উত্তর নিজে নিজে দেওয়ার চেষ্টা করবেন। দেখেন এই যে এখানে প্রশ্নটা চলে আসছে, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড হ্যাভ
মেইনলি 9 কম্পোনেন্ট, 9টা কম্পোনেন্ট। একজন বলেন তো এই 9টা কম্পোনেন্ট কি কি, দেখে দেখে বলেন। বলেন, আপনাদের মধ্যে একজন বলেন এই 9টা কম্পোনেন্টের নাম বলেন। স্যার, ইউনিট কোড অ্যান্ড টাইটেল, nominal hour, unit description, element of competency, performance criteria, range statement, evidence guide, accreditation requirements. হ্যাঁ, কিন্তু আপনি একটা বাদ দিয়ে দিছেন, স্যার, সেটা হচ্ছে স্কিল স্কিল অ্যান্ড নলেজ। নলেজ রিকোয়ার্ড ফর দ্য ইউনিট, এটা তো আমরা আগে পাই নাই। হ্যাঁ, এটা আমরাও পাই নাই। আমরা মূলত বিটেপ থেকে যখন পড়ছিলাম তখন আমাদের যেটা মানে আমরা যে কম্পিটেন্সি অর্জন করছি সেটা পুরাতন বই থেকে, আর পুরাতন বই এটা ছিল না, এটা হচ্ছে নতুন আপডেট বই, ঠিক আছে। তো যেটা আপডেট আছে সেটাই আমরা পড়বো, সেটাই ফলো করব। আচ্ছা, আমি একটা মানে বেসিক ধারণা দিয়ে দিই আপনাদেরকে, পড়াশোনার বাইরে যদিও, তারপরে এটা পড়াশোনাতেও পাওয়া যাবে। আমাদের কারেন্ট কম্পিটেন্সি আর হচ্ছে কারেন্ট কম্পিটেন্সি আর একটা হচ্ছে রিসেন্ট কম্পিটেন্সি, এই দুটার মধ্যে পার্থক্য বুঝি আমরা জি এটা পাবো, স্যার। আমরা এটা পাবো। কারেন্ট কম্পিটেন্সি কোনটাকে বলতেছে, রিসেন্ট কম্পিটেন্সি কোনটাকে বলতেছে, এটা কি কেউ বলতে পারবেন? স্যার, মানে আপাত দৃষ্টিতে কারেন্ট হচ্ছে যেটা হচ্ছে মানে যেটা এখনই বাস্তবায়ন হয়েছে সেটাকেই কারেন্ট, আর রিসেন্ট মানে হচ্ছে সমসাময়িক যে আর কি কম্পিটেন্সিটা। আচ্ছা আচ্ছা, আর একটু আমি বলে দেই, এটা আমাদের যখন ট্রেনিং হয়েছিল তখন আমাদেরকে এরকম করে বলছে, যদি এটা বইয়ে আছে আমরা পাবো, তো 3 বছরের মধ্যে যদি কোনো ঘটনা ঘটে, ঠিক আছে, সেটা হচ্ছে কারেন্ট। 3 বছরের মধ্যে যদি কোনো ঘটনা ঘটে থাকে বা 3 বছরের মধ্যে যেই তথ্যটা আছে, যে কম্পিটেন্সটা আছে, সেটা হচ্ছে কারেন্ট। আর যদি 5 বছরের মধ্যে সেটা থাকে তাহলে হবে কি রিসেন্ট। বুঝতে পারছি? রিসেন্ট মানে হচ্ছে 5 বছরের মধ্যে ঘটে যাওয়া কোনো ঘটনা, কারেন্ট মানে হচ্ছে 3 বছরের মধ্যে ঘটে যাওয়া কোনো ঘটনা, ঠিক আছে। ওকে। তারপর 2 নম্বর কোশ্চেনটা, হোয়াট আর দ্য রিলেশনশিপ বিটুইন লার্নিং আউটকাম অ্যান্ড এলিমেন্ট, এলিমেন্ট এবং লার্নিং আউটকামের মধ্যে পার্থক্যটা কি বা সম্পর্কটা কি, ঠিক আছে। এখানে দেখেন সুন্দর করে লেখা আছে লার্নিং আউটকাম আর এলিমেন্ট অফ কম্পিটেন্সি। এই কোশ্চেনটা অনেকটা ইম্পর্টেন্ট, কারণ আমি যতবার অ্যাসেসমেন্ট মানে আমি তো 4-5 বার অ্যাসেসমেন্টটা দেখছি, তো 4-5 বারে আমি এই কোশ্চেনটার সম্মুখীন হয়েছি, বুঝছেন। এই কোশ্চেনটা একটু ইম্পর্টেন্ট আপনাদের জন্য। তারপর হোয়াট আর দ্য মেজর অবজেক্টিভস অফ কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্ক, কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্কের অবজেক্টিভ গুলো কি কি, এখানে দেখেন দেওয়াই আছে। এত বড় করে দরকার নাই, ছোট ছোট করে দেখবেন। আচ্ছা, আপনারা সবাই ওই সেলফ চেকটা দেখে নেবেন। ইনফরমেশন 3, ম্যানেজিং ওয়ার্ক অ্যান্ড ওয়ার্ক রিলেশন অ্যান্ড ক্লায়েন্ট ফোকাসড অ্যাপ্রোচ। ক্লায়েন্ট ফোকাস অ্যাপ্রোচ, এইটা নিয়ে অনেক কোশ্চেন, 2-3টা কোশ্চেন থাকে, ক্লায়েন্ট ফোকাস অ্যাপ্রোচ। আচ্ছা, ওয়ার্ক প্লেস ইস্যু, ওয়ার্ক প্লেস ইস্যু বলতে বুঝি, ওয়ার্ক প্লেস ইস্যু হচ্ছে কর্মক্ষেত্রে যদি কোনো সমস্যা সংঘটিত হয়, সমস্যার মুখোমুখি হতে হয়, সেটাই হচ্ছে ওয়ার্ক প্লেস ইস্যু। Workplace issues such as planning and potential prioritizing of work, কর্মক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত ভাবে ঘটে যাওয়া কোনো ঘটনা, ওয়ার্কপ্লেস ইস্যু। ওয়ার্কপ্লেস ইস্যু হচ্ছে অনাকাঙ্ক্ষিত ভাবে ঘটে যাওয়া কোনো ঘটনা, কর্মক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত ভাবে ঘটে যাওয়া কোনো ঘটনাকে বলা হচ্ছে ওয়ার্কপ্লেস ইস্যু, কাজ করতে যে সমস্যার সম্মুখীন হতে হয়, ঠিক আছে। এখানে আপনার কোশ্চেনটা হচ্ছে এটা দেখেন,
আমি কিন্তু কোশ্চেনটাই বলে দিচ্ছি আপনাদেরকে। এই কোশ্চেনটা থাকবে এতটুকু। TVET institute, a teacher need to ensure that he can manage work and work relationship properly. একটা টিভেট প্রতিষ্ঠানে একজন টিচার কিভাবে তার কর্মকে ম্যানেজ করবে এবং কর্মক্ষেত্র রিলেটেড সকলকে মানে সকলের সম্পর্কটাকে বজায় রাখবে। বাস এই 5টা অপশনের মধ্যে আপনাকে 3টা দিতেই হবে। এখানে যে 5টা অপশন আছে তার মধ্যে 3টা আপনাকে দিতে হবে। বুঝছেন? এটা খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য। আপনারাও দাগায় রাখেন এবং স্যার লাল পড়ি। করে দিলে না, লাল করে দিলে বুঝতে অসুবিধা হয়। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের কোশ্চেন, এটা ছিল আপনাদের কোশ্চেন এবং এটা হচ্ছে আপনাদের উত্তর। তারপর প্ল্যানিং, কোঅর্ডিনেটিং এন্ড অর্গানাইজিং ইওর ওয়ার্ক। আপনি কিভাবে প্ল্যানিং করবেন এবং আপনার কর্মক্ষেত্রে সেটা ব্যবহার করবেন। প্ল্যানিং এন্ড অর্গানাইজিং স্কিল, টাইম ম্যানেজমেন্ট স্কিল, প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিল, রিসোর্স ইমপ্লিকেশন স্কিল, রিসার্চ স্কিল। আচ্ছা, এখানে মূলত বলছে যে আপনার কর্মক্ষেত্রে কিভাবে আপনি স্কিলটা ডেভেলপমেন্ট করবেন। আপনাকে একটা কর্মক্ষেত্র দেওয়া হয়েছে এবং বলছে যে এখানে আপনার মানে স্কিলটা কি করেন, একটা 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 চিন্তা ভাবনা করেন এবং এটাকে বৃদ্ধি করেন। ঠিক আছে? তো এটার কয়েকটা ধাপ আছে। এটা হচ্ছে 4টা ধাপ আছে। 5টা না 4টা। টাইম ম্যানেজমেন্ট স্কিল, টাইম ম্যানেজমেন্ট স্কিল, প্ল্যানিং করতে বলছে এবং অর্গানাইজ স্কিল, প্ল্যানিং এন্ড অর্গানাইজ স্কিল, অর্গানাইজিং স্কিল, প্ল্যানিং করেন এবং এটাকে কি করেন, অর্গানাইজ করেন। কিসের মাধ্যমে? আমরা যখন কোনো কিছু মানে কোনো কিছু প্ল্যানিং করি তখন এই 4টা জিনিস অবশ্যই আমাদের মধ্যে থাকতে হবে। দেখেন, আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে ঢাকা যাব, তাহলে আমাদের কি করতে হবে, সময়টাকে চিন্তা করতে হবে। বিভিন্ন কাজ থাকতে পারে, জ্যাম পড়তে পারে, সেই জন্য ম্যানেজমেন্ট করতে হবে, প্রজেক্ট ম্যানেজমেন্ট। রিসোর্স কি কি ব্যবহার করব, এখান থেকে ঢাকা যাওয়ার জন্য কি কি ব্যবহার করব, সেটা হচ্ছে রিসোর্স। আর রিসার্চ আগেই দেখে নিলাম যে ঢাকা থেকে দূরত্বটা কত। ঠিক আছে? আপনারা কি বুঝছেন এটা? জি। টাইম ম্যানেজমেন্ট স্কিল, সময়টা আমি সাধারণত আপনাকে উদাহরণের মাধ্যমে বুঝাই দিচ্ছি যে এখানে বলছে প্ল্যানিং এন্ড অর্গানাইজিং স্কিল। আপনার প্ল্যানিং স্কিল কেমন, আপনি এটা মানে করতে পারবেন, অর্গানাইজ করতে পারবেন কতটুকু, সেই স্কিলটা আপনার থেকে জানতে চাইছে যে আপনাকে একটা কাজ দেওয়া হচ্ছে, সেখানে আপনি প্ল্যানিং করবেন এবং অর্গানাইজ করবেন, আপনার স্কিলটা কতটুকু থাকা দরকার। এখানে দেখেন প্রথমে বলছে টাইম ম্যানেজমেন্ট স্কিল, আপনার টাইম কতটুকু লাগবে সেটা আপনাকে আগেই প্ল্যানিং করতে হবে এবং সেই প্ল্যানিং অনুযায়ী কাজ করতে হবে। আপনার প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিল, প্রজেক্টটা আপনি যে এখান থেকে একটা ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন, বগুড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন, তো বগুড়া থেকে ঢাকার দূরত্বটা কতটুকু এবং এখানে কি কি কাজ লাগবে। ধরেন যে আপনাকে বলছে ঢাকাতে আপনি 10টার মধ্যে আসবেন, টাইম ম্যানেজমেন্ট করলেন কিভাবে, যে আপনি 6টার দিকে রওনা দিলেন, 10টার মধ্যে পৌঁছে যাবেন। তারপর বলছে প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিল, এখানে যাইতে আপনাকে বিভিন্ন বাধা বিপত্তি থাকতে পারে। যেমন প্রথম বাধা হচ্ছে যে জ্যামে পড়তে পারেন, সেটা আপনাকে ম্যানেজমেন্টের মাধ্যমে কি করতে হবে, ম্যানেজ করতে হবে। তারপর হচ্ছে রিসোর্স ইমপ্লিকেশন স্কিল, আপনাকে রিসোর্স বুঝতে হবে যে আপনি কিসের মাধ্যমে যাবেন, জ্যামের মধ্যে পড়লে আপনি কি কি পদ্ধতি অবলম্বন করবেন। তারপর হচ্ছে রিসার্চ স্কিল, আপনাকে এখান থেকে ঢাকা যাওয়ার জন্য কি কতটুকু দূরত্ব আছে আগে সেটা আপনি বসে থেকে সেটা বের করে নিলেন, বাস এগুলাই বলছে এখানে। আর যখন এরকম প্রশ্ন আসবে তখন বিশেষ করে এটাতে এসে টাইম ম্যানেজমেন্ট স্কিলটা বিলিভ করতে বলে, তখন আপনাকে হবে অ্যাবিলিটি টু মিট টাইম বেসড রিকোয়ারমেন্ট এন্ড ডেডলাইনস।
আপনাকে একটা টাইম দেওয়া হবে এবং রিক্রুটমেন্ট চাওয়া হবে, সেটার ডেডলাইন পর্যন্ত আপনাকে এটা কি করতে হবে, মিট করতে হবে। অ্যাবিলিটি টু আইডেন্টিফাই অ্যান্ড অ্যাডজাস্ট হাই অ্যান্ড লো প্রায়োরিটি টাস্ক, একটা টাস্ক দেওয়া হবে যেটাকে আপনি কি আইডেন্টিফাই করবেন, কখনো অনেক বেশি এবং কখনো কম। ঠিক আছে, বাস এগুলো একটু দেখে নেবেন। এমপ্লয়েবিলিটি স্কিল, এমপ্লয়েবিলিটি স্কিলটা কি? এমপ্লয়েবিলিটি স্কিল হচ্ছে একজন কর্মীর যে স্কিলটা থাকে, দক্ষতাটা থাকে, সেটাই এটা। Employability skill are the skill required not only to gain employment but also to progress with an enterprise. এটা জাস্ট একটা স্কিল না, এটা আস্তে আস্তে এমপ্লয় কি প্রোগ্রেস করে, বৃদ্ধি করে কাজের পাশাপাশি এটা কি বৃদ্ধি হয়ে যায়। অবশ্য আপনাকে বলছে এমপ্লয়েবিলিটি স্কিলটা কি। এমপ্লয়েবিলিটি স্কিলটা কি জিনিস? এমপ্লয়েবিলিটি স্কিল হচ্ছে একজন এমপ্লয়ি যখন কাজ করতে 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 দক্ষ হয়ে যায়, সেই স্কিলটাই হচ্ছে এমপ্লয়েবিলিটি স্কিল। বুঝছেন আপনারা? একজন কর্মী একটা প্রতিষ্ঠানে যুক্ত হয়েছে, ঠিক আছে, আপনি কোনো টিটিসিতে যুক্ত হয়েছেন, বাস ওখানে টিটিসিতে কর্ম করতে করতে কি আপনি দক্ষ হয়ে যান নাই? অবশ্যই দক্ষ হয়ে গেছেন। স্যারদের সাথে কিভাবে কাজ করতে হবে, কার সাথে সম্পর্ক ভালো রাখলে বা শিক্ষার্থীদের সাথে সম্পর্ক ভালো রাখলে বা স্যারদের সাথে সম্পর্ক ভালো রাখা, এটাতে আপনার কি স্কিলটা কি হবে, অনেক বৃদ্ধি হয়ে যাবে। এই কর্মক্ষেত্রে থেকে যে স্কিলটা বৃদ্ধি করতেছেন, এটাই হচ্ছে এমপ্লয়েবিলিটি স্কিল। বুঝছেন আপনারা? এমপ্লয়েবিলিটি স্কিলটা কি জিনিস? এমডি সুলতান মাহমুদ সাগর, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? কোনো রেসপন্স নাই। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, বোঝা যাচ্ছে স্যার। হ্যাঁ, জি সোহেল স্যার বোঝা যাচ্ছে। এমপ্লয়েবিলিটি স্কিলটা কি জিনিস তাহলে বলেন, একটু আপনারা বলেন। স্যার, এমপ্লয়েবিলিটি স্কিল হচ্ছে স্যার দক্ষ হওয়া, মানে একটা প্রতিষ্ঠানে কাজ করতে করতে দক্ষতা অর্জন করা। একটা প্রতিষ্ঠান বা একটা কর্মক্ষেত্রে কর্মী হিসেবে কাজ করতে করতে যে স্কিলটা বৃদ্ধি পায়, বিল্ড আপ করে, প্রোগ্রেস করে, সেটাই হচ্ছে এমপ্লয়েবিলিটি স্কিল। যেমন দক্ষতার মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে, একাধিক মানে টিমবদ্ধ কাজ করে, দেখেন এখানে তাই লেখা আছে কমিউনিকেশন, একজন আরেকজনের সাথে সুসম্পর্ক বজায় রেখে এই স্কিলটা বৃদ্ধি পায়। টিম ওয়ার্ক, একাধিক লোকজন মিলে মানে একাধিক টিম ওয়ার্ক ভাবে কাজ করে এই স্কিলটা কি হয়, বৃদ্ধি হয়। প্রবলেম সলভিং, অনেকটা সমস্যা হয়েছে, সেই সমস্যাগুলো কি সমাধান করার মাধ্যমে স্কিলটা বৃদ্ধি হয়। বাস এগুলাই আপনার থেকে জানতে চাইবে। তবে এখান থেকে প্রশ্ন আসলে আপনাকে এটা বলবে যে এমপ্লয়েবিলিটি স্কিল, ঠিক আছে, এমপ্লয়েবিলিটি স্কিলের মধ্যে মানে কয়েকটা আপনার থেকে জানতে চাইবে, বাস 3-4টা দিয়ে দিলে হবে। কমিউনিকেশন, টিম ওয়ার্ক, প্রবলেম সলভিং, সেলফ ম্যানেজমেন্ট, লার্নিং, ইটিসি ইটিসি। এত কিছু দরকার নাই। বুঝাতে পারছি? মেইনটেইন রিলেশনশিপ উইথ সুপারভাইজার অ্যান্ড কলিগস, আপনার যে সুপারভাইজার থাকবে এবং কলিগ থাকবে তাদের সাথে সুসম্পর্কটা বজায় রাখবেন কিভাবে। টিম বিল্ডিং, মেইনটেইন রিলেশনশিপ উইথ সুপারভাইজার অ্যান্ড কলিগ, আপনি সুপারভাইজার এবং কলিগের সাথে সুসম্পর্কটা বজায় রাখবেন কিভাবে। এই যে দেখেন এই দুইটা বলে দিছে, এই দুইটার মাধ্যমে আপনার এই উত্তরটাও হয়ে যায়, বাট এই কোশ্চেনটা অনেকভাবে দেখা যায় নাই এখন পর্যন্ত। তারপরেও কি আসতে পারে, মেইনটেইন রিলেশনশিপ উইথ সুপারভাইজার অ্যান্ড কলিগস, সুপারভাইজার এবং কলিগের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন, মানে এটা কিভাবে, সম্পর্কটা বজায় রাখবেন কিভাবে। শেয়ারিং ইনফরমেশন অ্যান্ড আইডিয়াস, তাদের সাথে তথ্য এবং কি বুদ্ধি, ধারণা, চিন্তা ধারণা শেয়ার করবেন, পরামর্শ করবেন।
ওয়ার্কিং টুগেদার টু অ্যাচিভ ওয়ার্ক আউটকাম, একসাথে কাজ করে কি ফলাফলটা গ্রহণ করবেন। ব্যাস, তাহলেই তাদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। যেমন আপনাদের সাথে আমার সুসম্পর্কটা বজায় রাখবে কিভাবে? আমি যে ইনফরমেশন গুলো জানি বা ধারণা যেগুলো আমার কাছে আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি না, জি স্যার। এবং এই যে ওয়ার্কিং টুগেদার টু অ্যাচিভ আওয়ার আউটকামস, আমরা মানে আমরা সকলে একসাথে কি একটা অ্যাচিভমেন্টের একটা কাজ করতেছি না, যেটার আউটকাম হিসেবে কি আমরা ভালো কিছু পাবো না? অবশ্যই ভালো কিছু পাবো। এটাই বলছে যে মেইনটেইন রিলেশনশিপ উইথ সুপারভাইজার এন্ড কলিগ, সুপারভাইজার এবং কলিগের সাথে সম্পর্কটা বজায় রাখবেন কিভাবে। দেন তারপর টিম বিল্ডিং, টিম বিল্ডিংটা কি জিনিস? টিম বিল্ডিংটা হচ্ছে টিমস ওয়ার্ক ওয়েল হোয়েন অল দ্য টিম মেম্বার্স ওয়ার্ক টুগেদার। টিম বিল্ডিংটা হচ্ছে একটা টিমের যতগুলা মেম্বার আছে সবাই একসাথে কাজ করা, এটাকে বলা হচ্ছে কি টিম বিল্ডিং। তারপর সিকিং ফিডব্যাক অন ওয়ার্ক ম্যানেজমেন্ট স্কিল অ্যান্ড প্রফেশনাল রিলেশনশিপ, এটা আসে না, তারপরেও দরকার ফিডব্যাক সিকিং ফিডব্যাক অন ওয়ার্ক ম্যানেজমেন্ট স্কিল অ্যান্ড প্রফেশনাল রিলেশনশিপ। প্রফেশনাল রিলেশনশিপ এবং ওয়ার্ক ম্যানেজমেন্ট স্কিলের মধ্যে আপনি কি ফিডব্যাক দিবেন? ফিডব্যাক জিনিসটা আপনি বুঝেন? ফিডব্যাক কথাটা কি আমরা বুঝি? সবাই একটু বলেন যে ফিডব্যাক কথাটা কি আমরা বুঝি? জি স্যার। জি স্যার, মোটামুটি বুঝি। ফিডব্যাকটা কি জিনিস? ফিডব্যাকটা কি জিনিস একটু বলেন তো। একটা কাজ করার পরে সেখান থেকে যে রেজাল্টটা আসে সেটাকে তার ফিডব্যাক বলা হয়। আচ্ছা, একটু কাছাকাছি গেছে, আর একটু পরিষ্কার করে কে বলতে পারবেন? স্যার, একটা কাজ যখন আমরা করি সেই কাজ থেকে যা শিখি সেটাকে পুনরায় যে বার্তা থেকে আমরা সেই কাজটা শিখলাম সেই বার্তায় পৌঁছে দেওয়াকেই বলা হয় ফিডব্যাক। আচ্ছা, আর একটু পরিষ্কার করে, সবারটাই হচ্ছে কাছাকাছি, বাট আর একটু পরিষ্কার করে বলতে হবে, কে পারবেন? স্যার, আপনি যখন পড়াচ্ছেন যে বিষয়টা আমাদের বলতেছেন বোঝাচ্ছেন পরে আমরা যে ব্যাকটা দিচ্ছি এটাকে বলা হয় ফিডব্যাক। হ্যাঁ, আচ্ছা আমি একটু বলি। ফিডব্যাকটা হচ্ছে যে কারো ভুল, দোষ, গুণ, মানে সঠিক, সত্য, মিথ্যা যেটাই হোক সেটা তাকে জানানোটাই হচ্ছে ফিডব্যাক। একজন অপরজনের সাথে তার ভুল, গুণ, দোষ, ত্রুটি যা আছে, ঠিক আছে, সেটা সম্পর্কে কথা বলাটাই হচ্ছে ফিডব্যাক। বুঝতে পারছি? জি স্যার। বুঝাতে পারছি ফিডব্যাকটা কি জিনিস? আপনি একটা দোষ করছেন সেটা ধরায় দিছে, এটাই ফিডব্যাক। আপনি একটা ভালো কাজ করছেন তার জন্য উৎসাহ করছে, এটাই ফিডব্যাক। আপনারা কি বুঝছেন ফিডব্যাক কি? একজন অপরজনকে যে মানে উৎসাহমূলক বা ভুল ত্রুটি চিহ্নিত করে তাকে যে কথাটা উপদেশ বা উপদেশমূলক কথাটা বলে সেটাই হচ্ছে ফিডব্যাক। এই যে দেখেন, মেইনটেইন ক্লায়েন্ট ফোকাস অ্যাপ্রোচ, এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট। ক্লায়েন্ট ফোকাস অ্যাপ্রোচ, মেইনটেইন ক্লায়েন্ট ফোকাস অ্যাপ্রোচ। কর্মীর শিক্ষানবিশকে আপনি ফোকাস করবেন কিভাবে, মেইনটেইন করবেন কিভাবে? এ টিচার ইন টিভেট নিডস টু ডেমনস্ট্রেট এ ক্লায়েন্ট ফোকাস অ্যাপ্রোচ টু ইয়োর ওয়ার্ক অ্যান্ড ইউ উইল ইনভলভ। আপনি এর মধ্যে কি কি রাখবেন? এর মধ্যে আপনি রাখবেন ক্লায়েন্টের চাহিদা অথবা ক্লায়েন্ট কি চাচ্ছে সেই অনুসরণের ভিত্তিতে তৈরি করবেন। ক্লায়েন্ট সম্পর্ক বজায় রাখার জন্য কার্যকর যোগাযোগ কৌশলগুলো অ্যাপ্লাই করবেন, ইটিসি ইটিসি। ঠিক আছে, এটা আপনারা একটু দেখে নেবেন। এই কোশ্চেনটা 80% দেওয়া যায়।
ঠিক আছে? এই কোশ্চেনটাকে 80% মার্ক করা যায়। স্যার এই এটার জন্য প্রশ্নটা ইম্পর্টেন্ট। কিভাবে থাকবে, কিভাবে প্রশ্নটা করা বলবে হবে? যে টিভেট ইনস্টিটিউট, ওই যে ওখানে দেখেন লেখাই আছে এ টিচার ইন এ টিভেট ইনস্টিটিউট নিড ডেমনস্ট্রেটেড এ ক্লায়েন্ট ফোকাস অ্যাপ্রোচ টু ইয়োর ওয়ার্ক। সো সো এখানে বলবে যে এখানে কি ইনভলভ থাকবে, ইনভলভ কি করবেন, তখন এটা ইনভলভ এই যে এই তিনটা পয়েন্ট আছে, এই তিনটা জিনিসটা ইনভলভ থাকবে, এটাই। তারপরে লিখবে, আপনাকে বলবে যে ইন এ টিভেট ইনস্টিটিউট ক্লায়েন্ট বি ক্যান বি, টিভেট ইনস্টিটিউটের ক্লায়েন্ট কারা, এটা আপনার থেকে জানতে চাইবে, তখন হবে এই যে উত্তরটা। এই জন্য এটা ইম্পর্টেন্ট। টিভেট ইনস্টিটিউটের ক্লায়েন্ট কারা। আচ্ছা, আপনারা একটু সাধারণ জ্ঞান প্রশ্ন কিন্তু এটা, আপনারা কেউ ঘাবড়ায়েন না এবং উত্তরটা আপনাদের মতো করে দিবেন। টিভেট ইনস্টিটিউটের ক্লায়েন্ট কারা বা আত্মীয় প্রতিষ্ঠানের ক্লায়েন্ট কারা, বলেন তো? একজন বলেন। ট্রেইনি স্যার, ট্রেইনি আমাদের ক্লায়েন্ট গুলো হচ্ছে ট্রেইনি। তারপর শুধুই কি ট্রেনি, আর কেউ নাই? অনেক আছে, দেখেন এখানে লেখা আছে। তারপরে আপনারা আপনাদের মতো করে বলেন, আপনারা কি মনে করেন যে মানে আত্মীয় প্রতিষ্ঠান বা আত্মীয় মানে টিভেট, এক কথায় আত্মীয় মানেও কিন্তু টিভেট, ঠিক আছে? ওখানেও কিন্তু প্রতিষ্ঠানে ওই যে টেকনিক্যাল ভোকেশনাল ট্রেনিং দেওয়া হয়, এডুকেশন দেওয়া হয়। এক কথায় বলছে টিভেট ইনস্টিটিউট ক্লায়েন্ট কারা। টিভেট ইনস্টিটিউটের ক্লায়েন্ট এখানে দেখেন লেখা আছে ইন্ডিভিজুয়াল লার্নার, স্টুডেন্ট, অ্যাপ্রেন্টিসশিপ, ট্রেনিস, ঠিক আছে? একজন স্টুডেন্টও কিন্তু কি টিভেট ইনস্টিটিউটের ক্লায়েন্ট, একজন অ্যাপ্রেন্টিসশিপও কিন্তু কি এখানকার ক্লায়েন্ট, একজন ট্রেনিসও কি ওখানকার ক্লায়েন্ট। ক্যান্ডিডেট ফর অ্যাসেসমেন্ট, যারা অ্যাসেসমেন্ট দিতে যায় সেই অ্যাসেসমেন্টের ক্যান্ডিডেটও হচ্ছে কি সেখানে কি ক্লায়েন্ট না? জি। জি জি, কিন্তু সব মূলত স্যার এক কথাই ট্রেইনি হবে। হ্যাঁ, এটা সব আলাদা মূলে আলাদা বাট এখানে ব্রিফ করে দিছে, বেশি বেশি করে দিছে। বেশি করে বলে দিছে, মানে একটু ভালো হওয়ার জন্য এই আর কি, কিন্তু হ্যাঁ, সব মূলত ট্রেইনি হবে অ্যাজ এ হ্যাঁ, স্টুডেন্ট। তারপর অ্যাসেসমেন্ট ক্যান্ডিডেট যেটাই বলেন না, সব হ্যাঁ, মূলত ট্রেইনি হবে। হ্যাঁ, ঠিক আছে। তারপর এখানে এই যে আরেকটা কোশ্চেন, এ ফোকাস অন ইন্ডিভিজুয়াল লার্নার অবজেক্টিভ সাচ অ্যাস, পৃথক শিক্ষার্থীদের উদ্দেশ্যগুলোর উপর ফোকাস কেমন করে করা হবে? নিউ স্কিল, স্পেসিফিক কম্পিটেন্স, টার্গেট কোয়ালিফিকেশন, নিউ কেয়ার। বাস এখানে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, এই যে যেটা দেখাই দিছি এই দুটা, ঠিক আছে? এই দুটা একটু দেখবেন আপনারা। স্যার এখানে একটা কোশ্চেন ছিল স্যার, যদি একটু বলেন, বলেন। স্যার এই ইন্ডিভিজুয়াল যে লার্নার যে অবজেক্টিভ যে মানে উদ্দেশ্য, এই হুম, উদ্দেশ্যটা কি আমরা আমাদের হবে নাকি ট্রেইনিদেরও হবে উদ্দেশ্যটা? এইটা ইন্ডিভিজুয়াল লার্নার মানে সকল শিক্ষার্থীর জন্যই হবে। হ্যাঁ হ্যাঁ সেটা স্যার। হ্যাঁ। তারপর কি সেলফ চেক, সেলফ চেকে এই যে এই 3 নাম্বার কোশ্চিনটা দেখেন, 3 নাম্বার কোশ্চিনটা দিয়ে দিছে একটু আগে, বললো না শিরিনা আক্তার যে কে কিভাবে আসতে পারে, দেখেন 3 নাম্বার কোশ্চিনটা দেখেন, ওইটাই দেওয়া আছে যে এখানে কিভাবে আসতে পারে। 3 নাম্বারে কোশ্চিনটা ইম্পর্টেন্ট, 4 নাম্বার কোশ্চিনটা ইম্পর্টেন্ট। সেলফ চেক আমরা যাই করি সেলফ চেক অনুযায়ী একটু পড়াশোনার চেষ্টা করব, কারণ সেলফ চেকে অনেক মানে 60% কোশ্চেনের উত্তর দেওয়া থাকে, সেলফ চেক থেকে 60% কোশ্চেন হয়, ঠিক আছে? সেলফ চেকটা ইম্পর্টেন্ট। এই দুটো কোশ্চেন দাগায় রাখেন এবং এই দুটো কোশ্চেন দেখবেন। তারপর ইনফরমেশন 4, অ্যাসেস লার্নার্স টু ডেভেলপ টু স্ট্র্যাটেজি টু অ্যাড্রেস দেয়ার নিডস অ্যান্ড। কোন দুটা কোশ্চেনের কথা বললেন স্যার, 1 থেকে 4 পর্যন্ত, এর মধ্যে কোন দুটা একটা? 3 4 3 নাম্বার এবং 4 নাম্বারটা ইম্পর্টেন্ট। ওকে স্যার, ঠিক আছে।
আচ্ছা, তারপর 4 নাম্বার ইনফরমেশনে এখানে দেখেন প্রি ট্রেনিং সাপোর্ট, ইন ট্রেনিং সাপোর্ট, প্রি ট্রেনিং সাপোর্ট, প্রাক ট্রেনিং সাপোর্ট, ইন ট্রেনিং সাপোর্ট, এটা কি বুঝাইছে? স্যার ট্রেনিং এর পূর্বে সাপোর্ট আর ট্রেনিং এর মধ্যে সাপোর্ট এরকম কিছু স্যার? শব্দ নিস্তো মঙ্গলবার। এটা বলছে যে আপনি যে ট্রেনিংটা করাবেন সেই ট্রেনিং এর করানোর আগে আপনার কি কি মানে সাপোর্ট থাকতে হবে এবং ট্রেনিং করার সময় কি কি সাপোর্ট থাকতে হবে এটাই বলছে। আপনি যখন একটা ট্রেনিং জি মানে একটা ট্রেনিং শুরু করবেন তখন ট্রেনিংটা শুরু করার জন্য আপনি কি কি থাকতে হবে, একটা নিশ্চিত মানে একটা উদ্দেশ্য থাকতে হবে, ঠিক আছে? আর্থিক সহায়তা থাকতে হবে, বিভিন্ন ধরনের উপকরণ যেগুলা দ্বারা আপনি কি করতে পারবেন, শিখতে পারবেন, সেই উপকরণগুলো আপনার মজুদ থাকতে হবে। এগুলাই ব্রিফ করছে, এটা আসে না ওইরকম করে। তারপর আপনার জানার জন্য দরকার যে একটা ট্রেনিং শুরু করার পূর্বে আপনার কি কি সাপোর্ট দরকার। অবশ্যই কি একটা রুম লাগবে না, এনভায়রনমেন্ট সাপোর্ট, তারপর আপনার ফাইনান্সিয়াল সাপোর্ট, এগুলো তো লাগবেই। কারণ আপনি এই যে দেখেন আপনাদের ট্রেনিংটাই শুরু করার আগে আমাদের কিন্তু অনেক চিন্তা ভাবনা করতে হয়েছে। যেমন আমাদের কি এই কোর্সটা অনুমোদন নিতে হয়েছে, দেন আপনার একটা ট্রেনিং কি সেন্টার তৈরি করতে হয়েছে, একজন ট্রেনার নিয়োগ করা হয়েছে, অনেক কিছু করা হয় নাই? এটা হচ্ছে ট্রেনিং শুরু করার পূর্বে সাপোর্ট, এবং ট্রেনিং করতে করতে ট্রেনিং পিরিয়ডে কি কি সাপোর্ট, এই যে দেখেন ট্রেনিং পিরিয়ডে সাপোর্ট হচ্ছে একজন শুনতে পাচ্ছে কম, তার জন্য একটু কি শোনার সাউন্ডটা বেশি করা হচ্ছে, যে বুঝতে পারছে না তার জন্য বুঝাই দেওয়া হচ্ছে, এটাই হচ্ছে ট্রেনিং চলাকালীন সাপোর্ট। বুঝতে পারছি? ইন ট্রেনিং সাপোর্ট, এটাকে বলা হচ্ছে ইন ট্রেনিং সাপোর্ট। আপনারা আরো এই সুবিধাটা পাবেন তখন যখন আপনারা সরাসরি ক্লাস করতে আসবেন বা সরাসরি এই ট্রেনিংটা নিতে আসবেন। এই যে দেখেন এটা, তারপরে আছে টিচার্স রোল এন্ড রিকোয়ারমেন্ট। টিচার্স রোল এন্ড রিকোয়ারমেন্ট, এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট, অনেক দামি একটা কোশ্চেন। এটা অ্যাসেসরের জন্য হয়। অ্যাজ এ টিচার এন্ড অর অ্যাসেসর ইন টিবেট সেক্টর, একজন টিচার কিংবা একজন অ্যাসেসর টিবেট সেক্টরের জন্য ওয়ান্স রুল ইন সাপোর্টিং দ্য লার্নার্স ইজ ভাইটাল। টু বি এবল টু সাপোর্ট লার্নার্স এ টিচার উইল নিড টু, একজন টিচার বা একজন অ্যাসেসর এই টিবেট সেক্টরে কি কি হেল্প করতে পারবে বা কেমন ধরনের হেল্প করতে পারে, কি সাপোর্ট করতে পারে একজন লার্নারকে, সেটাই বলছে এখানে। তারা এই প্রশিক্ষণ সম্পর্কে জানবে, তারপরে এই শেখার পরিকল্পনাতে কি করবে, হেল্প লার্নার্স দেন দেয়ার লার্নিং, লার্নারকে শেখার জন্য সাহায্য করবে। ডিসক্রাইব কোয়ালিফিকেশন পাথওয়ে, এই কোয়ালিফিকেশনটা কি করবে, এই কোয়ালিফিকেশনের পাথওয়ে যেটা আছে সেটা বিশ্লেষণ করবে। টেক দ্য ইনভাইট কিপ টু টাচ উইথ লার্নার, লার্নারের সাথে কি করবে, সবসময় যোগাযোগ ব্যবস্থা ভালো রাখবে, সহযোগী হবে, যোগাযোগ রাখবে। আচ্ছা, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, দেখেন এই কোশ্চেনটা আপনারা দাগায় নেন, এই কোশ্চেনটা পড়বেন এখান থেকে। টিচার্স রোল এন্ড রিকোয়ারমেন্টস, এই তো এখানে তো আর কিছু নাই, এই যে দেওয়া আছে 5 রোল এন্ড ডিসকাস 5 রোল এন্ড রিকোয়ারমেন্ট অফ টিভেট টিচার। টিভেট টিচার্সের 5টি টিচার্স রোল সাপোর্ট।
আচ্ছা দেখেন এখানে এই কোশ্চেন ছাড়া আর কোনো মানে আপনাদের কোনো কিছুর দরকার আছে নাকি দেখেন তো। এখানে আমার মনে হয় যে না যে আর কোনো কিছু দরকার আছে আপনাদের। এই যে এই ২ টা কোশ্চেন আছে এই ৪ নাম্বারের ইনফরমেশন থেকে এই ২ টা কোশ্চেনই ইম্পোর্টেন্ট। তা বাদে আর ইম্পোর্টেন্ট কোনো কোশ্চেন নাই। এখানে বলেই দিছে দেখেন এখানে বলে দিছে কিন্তু ৫ টা করে জানতে চাইছে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা আপনাদের এখানে আর কিছু নাই। আপনারা একটু খেয়াল রাখবেন আপনাদেরকে একটা ইয়ে দেওয়া হইছে। আপনাদেরকে একটা কোশ্চেন শিট দেওয়া হয়েছে। আপনারা কি সেটা পাইছেন সকলেই? আপনাদেরকে একটা কোশ্চেন শিট দেওয়া হয়েছে এটা কি আপনারা পেয়েছেন? জি স্যার, স্যার পাইছি। পেয়েছিলাম, গ্রুপে পরে উঠে গেছে, পুনরাবৃত্তি করলে ভালো হয়। আচ্ছা আমি ওইটারই চেষ্টা করতেছি, একটু আমাকে একটু সময় দিবেন, আমি ওইটা একটু ব্রিফ করে দিব আপনাকে, ওইটাই একটু আলোচনা করব। এই কোশ্চেনের মধ্যে এই সিভিএলএম থেকে যত কোশ্চেন আসতে পারে বা যেগুলো কোশ্চেন ইম্পর্টেন্ট সেগুলাই তুলে দেওয়া হয়েছে। আপনাদের ক্লাস করতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা আমাকে জানাবেন। আপনাদের যতটুকু সাপোর্ট দেওয়া দরকার আমি দিতে পারবো। এখানে আমি ইয়েটা কই রাখলাম, কোশ্চেন শিটটা কোথায় রাখলাম স্যার আপনাদের এখানে কাছে? ফরমেটিভ অ্যাসেসমেন্টের যেটা ওটার কথা বলতেছেন কি? হ্যাঁ ওইটার কথা বলতেছি, ওইটা আপনাদেরকে একটু বোঝাই দিতাম দেন, আর তো তেমন কিছু নাই। ফরমেটিভ অ্যাসেসমেন্ট হ্যাঁ সঞ্জিতা দিয়েছে, ধন্যবাদ। হ্যাঁ ফরমেটিভ অ্যাসেসমেন্ট এইটাই আপনারা একটু বের করেন সকলেই, বের করে দেখেন কোনো কোশ্চেন যদি বুঝতে সমস্যা হয় দেখেন বই বই মানে সিবিএলএম এ আমরা মিলাই দেখি, কোনোটা যদি না পেয়ে থাকি বা কোনো যদি সমস্যা হয় তাহলে অবশ্যই সেটা ফোকাস করি। আচ্ছা আপনারা কি আমার কথা বুঝতে সমস্যা হচ্ছে? আজকে অনেকেই চুপচাপ কোনো কথা বলতেছেন না। না স্যার। মোকাররম স্যার জি আছি স্যার। একদম সাইলেন্ট মোডে আছেন, আপনাকে মানে আশেপাশে পাওয়া যাচ্ছে না, আপনি কি কোনো সমস্যা? না স্যার, এমনি। আর ওগুলো তো কখনো কথাই বলে না। মুরাদ, মেহেদী হাসান মুরাদ না মাহাদি, জি স্যার, শুনতেছি। আপনারা কেউ কোনো কথা বলেন না, কেউ কোনো রেসপন্স করেন না। আজকে বিকেলে ক্লাসে অনেকে জয়েন করে নাই কিন্তু বলা হয়েছে যে আপনাদের রেসপন্স মানে রেসপন্সটা নোট করা হচ্ছে। স্যার আসলে এখানে হচ্ছে একটু প্রবলেম হয়ে গেছে কি, আমার হচ্ছে 4টা to 5টা এটা হচ্ছে একটা শপের টাইম, আর আমার সব বন্ধ করতে হচ্ছে 11টা বেজে যায়। আমি এই টাইমটা যদি মাইক্রোফোন অন রেখে কথা বলতে যাই বাইরে থেকে নয়েজ চলে আসবে, এখন আমি চুপচাপ শুধু শুনতে হয় আমাকে। আচ্ছা আচ্ছা, কিন্তু আপনারা যদি, আমার কথা হচ্ছে যে আপনারা শুধুমাত্র অ্যাক্টিভটা থাকেন, আমি যেন দেখতে পাই যে না আপনারা আছেন, জয়েনিং এ আছেন। আপনারা ক্লাস করেন বা না করেন কিন্তু জয়েনিং এ আছেন, তাইলে আপনারা এই ব্যাচে বা
আমাদের যে প্রথম ব্যাচটা ক্রিয়েট হচ্ছে সেই ব্যাচে অ্যাসেসমেন্টটা দিতে পাচ্ছেন। আর যদি এরকম মানে আপনারা ঢিলাঢালা করেন তাহলে আপনারা কিন্তু মানে কোর্সে থাকতেছেন কিন্তু আপনাদের অ্যাসেসমেন্ট ডেটটা কিন্তু পেছায় যাচ্ছে। কারণ আমরা পুরোপুরি 20 দিন ট্রেনিং না করলে অ্যাসেসমেন্টে বসতে দিব না। 20 দিন ট্রেনিং প্রাপ্ত হওয়ার পরে আপনি বলতে পারেন যে হ্যাঁ আমি ট্রেনিং এ অ্যাসেসমেন্টে বসবো, তখন আপনাকে কি করা হবে, অ্যাসেসমেন্টে বসার অনুমতি দেওয়া হবে। তার আগে আপনি চাইলেও অ্যাসেসমেন্টে বসতে পারবেন না। এটা না যে চাইলেও বসতে পারবেন না, বাট আমার মতে না বসতে দেওয়া উচিত। আচ্ছা, কোশ্চেন গুলা কি আপনারা সকলেই দেখছেন? जी सर। কোনো সমস্যা পাইছেন? কোনোটা কি বুঝতে সমস্যা হয়েছে? এই মডিউল থেকে এরকমই কোশ্চেন আসবে। দেখেন এখানে প্রথম কি বলছে, কি ব্যাপার, আচ্ছা এক এক করে প্রশ্নগুলো একটু সমাধান করার চেষ্টা করি। দেখেন আপনাদের জন্য সুবিধা হবে। লিস্ট দ্য নেম অফ জব প্রোফাইল অফ বিএনকিউএফ। বিএনকিউএফ এর জব প্রোফাইল গুলো কি কি তো একজন এটা ব্রিফ করেন। বিএনকিউএফ এর জব প্রোফাইল গুলো কি কি? কেউ জানেন? এই যে দেখেন এখানে লেখা আছে জব ক্লাসিফিকেশন। এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে জবগুলো কি কি থাকবে, এইটাই জাস্ট উল্লেখ করে দিতে হবে। বেসিক ওয়ার্কার, বেসিক স্কিল ওয়ার্কার, সেমি স্কিল ওয়ার্কার, স্কিল ওয়ার্কার, হাইলি স্কিল ওয়ার্কার, সুপারভাইজার অথবা কি মিড লেভেল ম্যানেজার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এটাই হচ্ছে বিএনকিউএফ এর কি জব। আপনারা কি বুঝতেছেন? কোশ্চেন কিন্তু সলভ করে দিচ্ছি। আগামীকাল কিন্তু 4টা থেকে 5টা আপনার এই 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 কোশ্চেন শিটের মধ্যেই কি কোশ্চেন থাকবে। হোয়াই আরপিএল ইজ ইম্পর্টেন্ট ইন বাংলাদেশ। আরপিএল বাংলাদেশে কেন গুরুত্বপূর্ণ, একজন বলবেন? স্যার আরপিএল হলো স্যার শর্ট টাইমে একজন সার্টিফিকেট প্রাপ্ত হয়, আর হচ্ছে এটার জাস্ট খালি পূর্বের অভিজ্ঞতা হলেই হয়। এটাই স্যার আরপিএল আমার মনে হয়েছে। এখানে আমি বলি হ্যাঁ এখানে কোশ্চেনটা করছে আরপিএল বাংলাদেশে গুরুত্বপূর্ণ কেন। আরপিএল সঞ্জিদা, সঞ্জিদা বলেন। জি স্যার, এখানে গুরুত্বপূর্ণের কথা বলা হয়েছে স্যার। বাংলাদেশে এমন অনেক অভিজ্ঞ জনগোষ্ঠী আছে যারা হচ্ছে সার্টিফিকেটের অভাবে অনেক জব বা অনেক কিছু করতে পারতেছে না। তাদের জন্যই স্যার আরপিএলটা প্রয়োজন। কারণ হচ্ছে স্যার আরপিএল এর মাধ্যমে একজন ব্যক্তি সার্টিফিকেট অর্জন করতে পারবে, আর সেই সার্টিফিকেট কাজে লাগিয়ে অনেক কাজের মাধ্যমে স্যার দেশকে প্রেজেন্ট করতে পারবে। করে দিচ্ছি।
Why RPL is important in বাংলাদেশ? বাংলাদেশে RPL গুরুত্বপূর্ণ কেন? বাংলাদেশে RPLটা গুরুত্বপূর্ণ এই কারণে যে অনেক অদক্ষ বা অনেক দক্ষ শ্রমিক আছে যাদের কাছে নিজের দক্ষতা প্রমাণ করার জন্য কোনো প্রমাণপত্র নাই, কোনো স্বীকৃতি নাই, কোনো সার্টিফিকেট নাই। শুধুমাত্র RPL এর মাধ্যমে তারা স্বীকৃতিপ্রাপ্ত হয় এবং এই স্বীকৃতিকে কাজে লাগিয়ে দেশে এবং বিদেশে অনেক ভালো জব অপরচুনিটি পায়। তো জব অপরচুনিটি ভালো পাইলে অবশ্যই কি টাকাটাও ইনকাম করতে পারবে। এভাবে দেশের জন্য অনেক আর্থিক সহায়তা হবে। এজন্য আরপিএলটা কি গুরুত্বপূর্ণ। আপনারা এত বড় করে বলার দরকার নেই, জাস্ট বোঝার জন্য এতটুকু বলবেন যে দক্ষ কর্মীকে স্বীকৃতি প্রদানের মাধ্যমে বাংলাদেশের আয় বৃদ্ধি করা যায়। ঠিক আছে, বাংলাদেশের আয় বৃদ্ধি করা যায়, এজন্য আরপিএল গুরুত্বপূর্ণ। বুঝতে পারছি শর্ট টাইমে? একদম বুঝছি। স্যার হ্যাঁ, তারপর হোয়াট ইজ দ্য মিনিং অফ বিএনকিউএফ? বিএনকিউএফ এর পূর্ণ মিনিং কি? আমি যাকে বলবো সে বলবে। উম্মে সালমা, উম্মে সালমা জি স্যার। বলেন বিএনকিউএফ এর পূর্ণ মিনিং কি, ফুল মিনিং কি? স্যার বাংলাদেশ মনে বাংলাদেশ ন্যাশনাল পারবো না আর মনে হচ্ছে। মীরা 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 আরিফুল ইসলাম, বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন আর ফ্রেমওয়ার্ক ফ্রেমওয়ার্ক বিএনকিউএফ বাংলাদেশে দুইটা আছে, একটা হচ্ছে, আচ্ছা আমি বলি, এক মিনিট। বাংলাদেশে দুইটা কর্তৃপক্ষ আছে, একটা হচ্ছে বিটিইবি আর একটা হচ্ছে এনএসডিএ। যদি কেউ বিটিইবি থেকে সার্টিফাইড বা স্বীকৃতিপ্রাপ্ত হয় তাহলে তার সার্টিফিকেটটা কোথায় যাবে? এনটিভিকিউএফ। বুঝতে পারছি? এনটিভিকিউএফ এখানে। আর যদি সে এনএসডিএ থেকে হয় তাহলে হবে বিএনকিউএফ। এনটিভিকিউএফ তে কি? ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক। আর বিএনকিউএফ থেকে হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক। বুঝতে পারছি? জি স্যার। তারপর হাউ মেনি লেভেল ডাজ হ্যাভ? এখানে কতগুলো লেভেল যুক্ত আছে? 10টা। এখানে কয়টা লেভেল যুক্ত আছে? 6টি। 1 to 6 and এখানে Pivot 6টি লেভেল আছে উইথ প্রিভক 1 এন্ড 1, Pivot 2। 2। ঠিক আছে? জি। তারপর হোয়াট ডু ইউ মিন কম্পিটেন্সি? কম্পিটেন্সি কি? কম্পিটেন্সি ইজ দ্য কম্পোনেন্ট অফ কেএসএ। জি। নলেজ স্কিল অ্যাটিটিউডের সমন্বয়টাই হচ্ছে কি কম্পিটেন্সি। তারপর হোয়াট ইজ দ্য রিজন অফ হ্যাভিং প্রিভক 1 এন্ড প্রিভক 2 ইন দ্য ফ্রেমওয়ার্ক? প্রিভক 1 এবং প্রিভক 2টা এই ফ্রেমওয়ার্কে কেন রাখা হয়েছে? কেন? সুবিধা বঞ্চিত কিছু জনগোষ্ঠী আছে যাদেরকে লেভেল 1 এ স্বীকৃতির মাধ্যমে বা লেভেল 1 এর ফ্রেমওয়ার্কে যুক্ত করার জন্য প্রিভক 1 এবং প্রিভক 2 রাখা হয়েছে। শর্ট টাইমে উত্তর আপনারা যদি বোঝেন তাহলে এগুলা কোনো কিছুই না, বুঝছেন? আপনারা কি বুঝতে পারতেছেন কোশ্চেনের শর্ট উত্তরগুলো? প্রশ্ন তো স্যার দিতে পারবো না, মাল্টিপল দিলেই আউলাই দেবো। হ্যাঁ, স্যার আতিকুর রহমান। 5 নম্বরটা আরেকবার রিপিট করেন তো। হোয়াট ইজ দ্য রিজন অফ হ্যাভিং প্রিভক 1 এবং প্রিভক 2 ইন দ্য ফ্রেমওয়ার্ক? এই ফ্রেমওয়ার্কে প্রিভক 1 এবং প্রিভক 2 কেন রাখা হয়েছে? প্রিভক 1 এবং প্রিভক 2 রাখা হয়েছে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বা
মানে জ্ঞান শূন্য বা পিছিয়ে পড়া কিছু জনগোষ্ঠী আছে যাদেরকে লেভেল 1 ফ্রেমওয়ার্কে সংযুক্ত করার জন্য এই প্রিভক 1 এবং প্রিভক 2 ব্যবস্থাটাকে রাখা হয়েছে। বুঝতে পারছি? হুম লেভেল জি স্যার 1 বুঝতে পারছি। এ ইনক্লুড করার জন্য মানে পিছিয়ে পড়া কিছু জনগোষ্ঠী আছে যারা লেভেল 1 এ সংযুক্ত করার জন্য লেভেল 1 এর ফ্রেমওয়ার্কে যুক্ত করার জন্য তাদেরকে প্রিভক 1 এবং প্রিভক 2 রাখা হয়েছে। হুম তারপর 6 নাম্বারটা, হোয়াট আর দ্য মেইন ফিচার অফ এনএসডিপি, ন্যাশনাল ডেভেলপমেন্ট পলিসি। এনএসডিপি, এই যে দেখেন, হোয়াট আর দ্য মেইন ফিচার অফ দ্য ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি, এনএসডিপি। পাইছেন? সেলফ চেক 1। আমি এজন্যই বলছিলাম যে সেলফ চেকটা সবাই কি ইম্পর্টেন্ট মনে করবেন সবগুলাই। পাইছেন? হুম 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 জি জি স্যার। স্যার। এখানে উত্তরটা দেওয়া আছে। তারপর, হোয়াট ইজ দ্য মিনিং অফ স্যার অ্যাক্রোনিম বিএনকিউএফ, বলেন। ওইখানে যদি সংক্ষেপে আমরা লিখি মেইন ফিচার গুলো হচ্ছে যে এনটিভিকিউই, সিবিটিএ, কিউএস, অবশ্যই আরপিএল, অবশ্যই তাহলে অবশ্যই হবে? অবশ্যই 4টা লিখলেই হবে। আমি বলছি এটা যে সর্বোচ্চ 4টা, সর্বনিম্ন 3টা। আমি কি এটা বলছি? স্যার জি সর্বোচ্চ স্যার। 3টা বলছিলেন আর সর্বনিম্ন 2টা। না সরি, না, ওইটা 3টা হবে। হ্যাঁ, যখন এই যে এটা আসবে, যখন এনটিভিকিউএফ আসবে, সিবিটি এন্ড এফ আসবে, কিউএএস আসবে, তখন আপনি 3টা লিখবেন। বাট যখন ওই যে পয়েন্ট অফ ভিউ আসবে, দেখেন এই যে এই দুটো আমি চিহ্নিত করলাম, এই দুটো যখন আসবে তখন আপনি 2টা দিলেই হবে। হুম এই দুটো যখন লিখবেন তখন এই দুটো লিখলেই হবে, এই দুটা। ঠিক আছে? কিন্তু যখন আপনি শর্ট বুঝতে পারিনি লিখবেন স্যার। তখন আপনি 3টা লিখবেন। সর্বোচ্চ 3টা, সরি, যখন এইরকম পয়েন্ট আসবে তখন সর্বোচ্চ 3টা, 2টা, সর্বোচ্চ 3টা, সর্বনিম্ন 2টা। আর যখন এরকম শর্ট ফর্ম আসবে তখন আপনি সর্বোচ্চ 4টা লিখবেন, সর্বনিম্ন 3টা লিখবেন। ঠিক আছে? ওকে স্যার। ওকে স্যার। তারপর এখানে কি বলছে? বিএনকিউএফ আবার আপনাকে ব্রিফ করতে বলছে, এটা পূর্ণ মিনিং বলতে বলছে। ঠিক আছে? তাহলে আরেকজন বলেন তো, আমি একটু বলে দেই কে বলবে। ঋতিকা গুপ্তা। ঋতিকা গুপ্তা, আপনি এটা বলবেন যে বিএনকিউএফ এর ফুল মিনিং কি? ঋতিকা গুপ্তা। রেহেনা পারভিন। স্যার বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক। গুড, এই তো অনেক সুন্দর। ক্লাসে মনোযোগী হন আপনারা। হোয়াট ডু ইউ মিন বাই ওয়ার্ক প্লেস ইস্যু? ওয়ার্ক প্লেস ইস্যু বলতে কি বোঝায়? বাহ, আজকেই মনে হয় এগুলো পড়াইলাম, আপনাদের জন্য সহজই হইলো। বলেন, ওয়ার্ক প্লেস ইস্যু কি? কর্মক্ষেত্রে কাজ করার জন্য যে সমস্যাগুলো সৃষ্টি হয়, কাজ করার সময় বা কাজ করার মধ্যে যে সমস্যাগুলো সৃষ্টি হয় সেটাই হচ্ছে ওয়ার্ক প্লেস ইস্যু। কর্মক্ষেত্রে যে সমস্যার সম্মুখীন হতে হয় সেটাই হচ্ছে কি? ওয়ার্ক প্লেস ইস্যু। স্যার দেখা যাবে যদি বাংলাতে কিছু প্রশ্নের উত্তর লিখি তাহলে কোনো সমস্যা হবে? আপনি পুরোটাই সবগুলাই বাংলাতে লিখবেন, কোনো সমস্যা নেই। আপনি পুরোটাই বাংলাতে লিখবেন, কোনো সমস্যা নাই। বাংলা ইংলিশ মিলেই এনএসডিএ। ধন্যবাদ স্যার। আমি তো পাস করবো। এনএসডিএ তে কোনো ইংলিশে লিখতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। এই যে দেখেন এখানে লেখা আছে ওয়ার্ক প্লেস ইস্যু সাচ অ্যাজ প্ল্যানিং এন্ড অফ দ্য ওয়ার্কস, এই এতটুকু লিখলেই হবে। ওয়ার্ক প্লেস ইস্যুটা কি? ওয়ার্ক প্লেস ইস্যুটা হচ্ছে কর্মক্ষেত্রে কি? কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে কিছু সমস্যা, কর্মক্ষেত্রে, সরি, হোয়াট ডু ইউ আমাদের মিন বাই ওয়ার্ক প্লেস ইস্যু? যেটা হচ্ছে কর্মক্ষেত্রে কাজ কর্মক্ষেত্রে করার সময় অনাকাঙ্ক্ষিত যে, ঘটে যাওয়া কিছু হ্যাঁ, ঘটনাকে ওয়ার্ক প্লেস ইস্যু বলে। এভাবে বললে হবে? কর্মক্ষেত্রে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা। ঠিক আছে? যে ঘটনার মাধ্যমে
ঘটে। কথা বাংলাতে যদি বলতে চান, কাজের ব্যাকডেস ইস্যু। কর্মক্ষেত্রে কাজের ব্যাঘাত ঘটার কারণটাই হচ্ছে কি? ওয়ার্ক প্লেস ইস্যু। ঠিক আছে? হুম। তারপর দেখেন, হোয়াট ইজ এমপ্লয়াবিলিটি স্কিল? এমপ্লয়াবিলিটি স্কিলটা কি? এমপ্লয়াবিলিটি স্কিলটা কি বলেন তো? স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। তার একটি প্রতিষ্ঠানে কাজ কমিউনিকেশন এই স্কিলটা বৃদ্ধি পায়। না, এটা তো আপনার মানে সংজ্ঞা চাইছে, কিন্তু এখানে বলছে এমপ্লয়াবিলিটি স্কিলটা কি, কিভাবে এমপ্লয়াবিলিটি স্কিলটা বিল্ড আপ করবেন আপনি? দক্ষতা অর্জন করার জন্য। কমিউনিকেশন করে, হুম। তারপর হ্যাঁ, হচ্ছে কাজ করে, তারপর টিম প্রবলেম ওয়ার্কের ফেস মাধ্যমে। সলভিং করে, টিম ওয়ার্কের মাধ্যমে। হ্যাঁ, এগুলো শেয়ারিংটাই বেশি স্যার, শেয়ারিং করলে বেশি শেখা যায়। এখানে আমি একটু আগে বললাম না, কমিউনিকেশন, টিম ওয়ার্ক, প্রবলেম সলভিং, সেলফ ম্যানেজমেন্ট, লার্নিং, টেকনোলজি। এই যে দেখেন, এই যে এমপ্লয়াবিলিটি স্কিল এই পাশে যেটা দেওয়া আছে, হ্যাঁ, দেখতে পাচ্ছি। এখানে দেখেন এই যে এমপ্লয়াবিলিটি স্কিল গুলো দেওয়া আছে না, হুম। টিম ওয়ার্ক, কমিউনিকেশন, বাস এই কয়টা আমি বললাম না একটু আগে যে 4-5টা পয়েন্ট আছে, আপনারা 3-4টা লিখলেই বাস হয়ে যাবে, বললাম না? এইটাই দেখেন এখানে বলা আছে এমপ্লয়াবিলিটি স্কিলটা কি জিনিস। ঠিক আছে? তারপর, হোয়াট ইজ ইস্যু অ্যাড্রেস ইন স্কিল ডেভেলপমেন্ট পলিসি? স্কিল ডেভেলপমেন্ট পলিসিতে ইস্যু অ্যাড্রেস করবেন কিভাবে? এনএসডিপি তে। এখানে এটা 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 মেবি প্রথমের দিকে আছে, প্রথম দিকে খুঁজলে আপনি পাবেন ওটা। তারপর, হোয়াট ইজ সিএস? রাইট ডাউন দ্য কম্পোনেন্ট অফ সিএস। একজন বলেন সিএসটি কি? কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। ব্যাস এতটুকু যদি কেউ লিখে দেয় তাহলে তার কোশ্চেন গ্রহণযোগ্য, তার অ্যান্সারটা গ্রহণযোগ্য। যদি বড় করে কেউ লিখতে না পারে, হোয়াট ইজ সিএস কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, এতটুকু যদি কেউ লেখে তাহলে তার কি কোশ্চেনটা সঠিক। সরি। কিন্তু এটা যখন আপনি ব্রিফ করতে যাবেন তখন এরকম করে বলতে পারেন যে ইন্ডাস্ট্রি কর্তৃক একটি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডটাই হচ্ছে সিএস। তারপর, রাইট ডাউন দ্য কম্পোনেন্টস অফ সিএস। সিএস এর কম্পোনেন্ট কয়টা? 9টি। আব্দুল্লাহিল মারুফ, নয়টা আব্দুল্লাহিল স্যার, না। মারুফ, আব্দুল্লাহিল মারুফ, আব্দুল্লাহিল মারুফ, এসকে আবিদুল সানি, এসকে আবিদ উল সানি। বলেন কম্পোনেন্ট, সিএস এর কম্পোনেন্ট কয়টা? এগুলা যদি না পারেন তাহলে কিন্তু অনেক ব্যর্থতা আপনাদের। রবিউল ইসলাম বলেন সিএস এর কম্পোনেন্ট কয়টা? স্যার 9টা। গুড। 9টার মধ্যে বলতে পারবেন কয়েকটা? স্যার কয়েকটা বলতে পারবো, দু একটা বলে যাবো আর কি। হ্যাঁ, বলেন। বলেন, তারপর দেখতেছি। একটা হচ্ছে স্যার কোড টাইটেল, কোড টাইটেল, ইউনিট টাইটেল, ইউনিট কোড, তারপরে ইউনিট ডিসক্রিপ্ট, নমিনাল আওয়ার্স, এলিমেন্ট অফ কম্পিটেন্সি, পারফরমেন্স ক্রাইটেরিয়া, আর রেঞ্জ অফ ভেরিয়েবল, এভিডেন্স গাইড, আর একটা অ্যাক্রেডিটেশন ডকুমেন্ট। ঠিক আছে, অ্যাক্রিডিটেশন রিকোয়ারমেন্ট। জি, এটা 9টা। তারপরে হোয়াট ইজ ম্যানেজমেন্ট স্কিল? ম্যানেজমেন্ট হ্যালো স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোকাররম স্যার বলেন। ওই যে সিএস এর রাইট ডাউন দ্য কম্পোনেন্টস অফ সিএস, এটা কি ওই যে অ্যাটিটিউড, নলেজ, স্কিল হবে, না ওই যে যেটা ভাইয়া বললো সেটা? অ্যাটিটিউড নলেজ যেটা হবে না, ওটা হচ্ছে আপনার এভিডেন্স গাইডের কম্পোনেন্ট। ও যেটা আচ্ছা, ভাইয়া বললো সেটা ঠিক আছে। জি ঠিক আছে, ধন্যবাদ। আপনি যেটা বললেন সেটা হচ্ছে এভিডেন্স গাইডের কম্পোনেন্ট, জি আর ভাইয়া যেটা বললো সেটা ঠিক আছে। জি। ইউনিট কোড, ইউনিট টাইটেল, ইউনিট ডিসক্রিপ্টর, নমিনাল আওয়ার, পারফরমেন্স ক্রাইটেরিয়া, এলিমেন্ট অফ কম্পিটেন্সি, রেঞ্জ অফ ভ্যারিয়েবল, এভিডেন্স গাইড, অ্যাক্রেডিটেশন ডকুমেন্ট, রিকোয়ারমেন্ট। ওকে।
আচ্ছা, তারপর হোয়াট ইজ এ ম্যানেজমেন্ট স্কিল? ম্যানেজমেন্ট স্কিলটা কি? একসাথে একাধিক কাজ করার দক্ষতাই হচ্ছে ম্যানেজমেন্ট স্কিল। আপনি বাংলাতেও লিখতে পারবেন। বুঝাইতে পারছি? একসাথে